মার্কিনী বিষ দাঁত উপড়ে ফেলতে ইরানের অদৃশ্য যুদ্ধ কৌশল। বিশ্বকাপে হাজির হচ্ছে 500 বছরের পুরনো ফুটবল। সুইজারল্যান্ডে আমেরিকা ইরান বৈঠক স্থগিত। বোমার ভয়েও থেমে নেই রুটির লড়াই। 5000 বছরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি কাপিং থেরাপি কতটা কার্যকর এটি? স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ইরাকের ভেতরে গোপনে নতুন স্ট্রাইক সেল গঠন করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অদৃশ্য যুদ্ধ কৌশল শুরু করেছে ইরান। প্রতিটি সেলে 10 জন করে শিয়া যোদ্ধা নিয়ে IRGC সরাসরি নিয়ন্ত্রণে চলছে এসব ইউনিট, যাদের লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা। 20 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত 7টি ড্রোন হামলার দাবি সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের নতুন ছায়াযুদ্ধ কৌশলের ইঙ্গিত। বিস্তারিত রিপোর্টে। পশ্চিমা পরাশক্তির সঙ্গে সংঘাতের দাবানলের মাঝেই ইরান এক ভয়ঙ্কর ও সূক্ষ্ম কৌশল নিয়ে মাঠে নেমেছে। প্রতিপক্ষকে যুদ্ধের ময়দানে টেক্কা দিতে তেহরান এবার এমন এক গোপন ছক সাজিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন উদ্বেগ তৈরি করেছে। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ইরান তার চিরশত্রু মার্কিন বাহিনীকে উপসাগরীয় অঞ্চলের মাটি থেকে মুছে ফেলার লক্ষ্যে ইরাকের অভ্যন্তরে অত্যন্ত গোপনে কিছু নতুন স্ট্রাইক সেল গঠন করেছে। IRGC গোয়েন্দা নজরদারি এড়িয়ে চলতে ইরান এবার তার চিরচেনা মিলিশিয়া নেটওয়ার্কগুলোকে পাশ কাটিয়ে সরাসরি নিজস্ব কমান্ডের অধীনে এই সেলগুলো গড়ে তুলেছে। এই বিশেষ সেলগুলোর প্রতিটি 10 জন করে চৌকস শিয়া যোদ্ধা নিয়ে গঠিত। যদিও এদের অনেককেই নেওয়া হয়েছে ইরাকের কট্টরপন্থী শিয়া জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক থেকে, তবে নতুন এই দলগুলো মূল জোটের কমান্ড কাঠামোর সম্পূর্ণ বাইরে কাজ করে। তাদের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রিত হচ্ছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। কিন্তু কেন এই গোপন তৎপরতা? গত কয়েক মাস ধরে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইরানের সামরিক ও অর্থনৈতিক সম্পদ কিছুটা চাপের মুখে পড়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুর কৌশল মোকাবিলায় ইরান তাদের প্রথাগত লড়াইয়ের বদলে এখন দায় অস্বীকারের সুযোগ বজায় রাখতে চাইছে। এই গোপন সেলগুলো লোকচক্ষুর আড়ালে এমন ভাবে অপারেশন চালায় যাতে কোনো হামলার দায় সরাসরি ইরানের ওপর না পড়ে। এই গোপন কৌশলের ভয়াবহতা স্পষ্ট হয়েছে গত 20 থেকে 17 মে এর মধ্যে চালানো 7টি ড্রোন হামলার মাধ্যমে। বর্ষা ও সামাওয়ার মরুভূমি এলাকা থেকে পরিচালিত এসব হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও মিলিশিয়া কমান্ডারদের দেওয়া তথ্য মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ইরানের একটি টিকে থাকার এবং পাল্টা আঘাত হানার এক নতুন রণকৌশল। তেহরান প্রমাণ করে দিচ্ছে, সম্পদ ফুরিয়ে আসলেও তাদের যুদ্ধের নেশা বা সক্ষমতা এতটুকুও কমেনি। ইরাকের বুকে গড়ে ওঠা এই অদৃশ্য শক্তি এখন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নাজমুন নাহার উসবা, কালবেলা। স্কটল্যান্ডের একটি রাজকীয় দুর্গে পাওয়া প্রায় 500 বছরের পুরনো ফুটবল এবারে প্রথমবারের মতো যাচ্ছে ফিফা বিশ্বকাপের মঞ্চে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত এই ঐতিহাসিক বলটি আগামী 24 জুন যুক্তরাষ্ট্রে ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচে প্রদর্শিত হবে। 1540 থেকে 1570 সালের মধ্যে তৈরি এই চামড়ার বলটি দীর্ঘদিন মিউজিয়ামে সংরক্ষিত ছিল। এবারে মিয়ামিতে প্রদর্শনীর পর এটি বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য প্রতীক হয়ে উঠছে। বিস্তারিত রিপোর্টে। প্রায় 500 বছর আগের একটি ফুটবল এবার প্রথমবারের মতো যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে। আগামী 24 জুন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচে থাকবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই ফুটবলটি। এসএটিভি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 1970 সালের দিকে স্কটল্যান্ডের একটি রাজকীয় দুর্গের ছাদ মেরামত করতে গিয়ে ধুলোবালির মধ্যে খুঁজে পাওয়া যায় এই বলটি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন এটি 1540 থেকে 1570 সালের মধ্যবর্তী সময়ের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একে পৃথিবীর সবচেয়ে পুরনো ফুটবলের স্বীকৃতি দিয়েছে। একটি ছোট্ট তরমুজের আকারের এই বলটি তৈরি হয়েছে মোটা চামড়া আর ভেতরের দিকে শূকরের মূত্রথলি দিয়ে। এত বছর ধরে এটি স্কটল্যান্ডের একটি ছোট্ট মিউজিয়ামে পরম যত্নে রাখা ছিল। ইতিহাসে এই প্রথম বলটি কোনো ফিফা বিশ্বকাপ ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে। মিউজিয়াম কর্তৃপক্ষ অত্যন্ত আবেগ ও গর্বের সাথে বলটিকে বিশ্বমঞ্চে পাঠাচ্ছেন। আমেরিকায় পৌঁছানোর পর 20 থেকে 26 জুন পর্যন্ত মায়ামির একটি মিউজিয়ামে সাধারণ মানুষ এটি দেখার সুযোগ পাবেন। ফুটবল প্রেমীদের ভালোবাসায় ঘেরা এই প্রাচীন বলটি এখন
বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের এক অনন্য দূত। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বহু প্রতীক্ষিত আমেরিকা ইরান শান্তি বৈঠক শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সফর বাতিল করায় এই কূটনৈতিক উদ্যোগ থমকে যায়, ফলে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির আশা আবার অনিশ্চয়তায় পড়ে। সাম্প্রতিক এক প্রাথমিক চুক্তির পরও উত্তেজনা কমেনি, বরং নতুন করে বাড়ছে সমালোচনা ও সংঘাত। লেবাননে চলমান হামলা ও প্রাণহানির ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিস্তারিত রিপোর্ট। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকা ও ইরানের মধ্যকার বহু প্রতীক্ষিত শান্তি বৈঠকটি শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হঠাৎ করে তার সফর বাতিল করায় থমকে গেছে এই উদ্যোগ। ফলে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির যে ক্ষীণ স্বপ্ন মানুষ দেখেছিল তা এখন গভীর অনিশ্চয়তার মুখে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মাত্র কয়েকদিন আগেই আমেরিকা ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি হয়েছিল। কথা ছিল আটকে থাকা $10,000 কোটি বেশি সম্পদ ফেরত পাবে ইরান, উঠবে মার্কিন নৌ অবরোধ আর তেলের উপর থেকে নিষেধাজ্ঞা। কিন্তু শর্ত আর হিসাব নিকাশের মার পেঁচে আটকে গেছে সবকিছু। নিজ দেশেই তীব্র সমালোচনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। দাবি করা হচ্ছে তিনি শুধু যুদ্ধ থামাতে গিয়ে ইরানকে অনেক বেশি ছাড় দিয়ে ফেলেছেন, অথচ ট্রাম্পের মূল লক্ষ্যগুলোর একটিও পূরণ হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি দাবি করেছেন ট্রাম্প হতাশা থেকে এই চুক্তিতে সই করেছেন। নেতাদের এই রাজনৈতিক অহংকার আর ক্ষমতার লড়াইয়ের মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে নিরীহ মানুষ। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অর্থহীন যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 7,000 মানুষ। সবচেয়ে হৃদয় বিদারক এবং অমানবিক দৃশ্য এখন লেবাননে। কাগজ কলমে আমেরিকা ইরান চুক্তির কথা বলা হলেও বাস্তবের কোনো প্রভাব নেই। এই শান্তি প্রক্রিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে ইসরায়েল। তারা চুক্তিকে তোয়াক্কা না করে লেবাননে অবিরাম বোমা হামলা চালিয়ে যাচ্ছে। একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে ইতিমধ্যে 10 লাখেরও বেশি মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হয়েছেন। গত রাতেই লেবাননের দক্ষিণাঞ্চলে ঘুমন্ত মানুষের উপর ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় 18 জনের। রাসিফ মোস্তফা, কালবেলা। দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরে যুদ্ধের ভয়াবহতার মাঝেও মানবতার এক অনন্য দৃষ্টান্ত গড়ছে অ্যাম্বুলেন্স কর্মীরা। চারদিকে ইসরায়েলি বিমান হামলা ও ধ্বংসস্তূপের মধ্যে তারা জীবন বাজি রেখে ক্ষুধার্ত পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন রুটি ও জরুরি খাদ্য সামগ্রী। অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান জানান, রমজান থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন নিয়মিত ত্রাণ অভিযানে রূপ নিয়েছে। মৃত্যু ভয় উপেক্ষা করে চলা এই মানবিক লড়াই যুদ্ধবিধ্বস্ত লেবাননে নতুন আশা যোগাচ্ছে। বিস্তারিত রিপোর্টে। যুদ্ধের বাজারে যখন এক টুকরো রুটি জোগাড় করাও প্রায় অসম্ভব, তখন দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ শহরের অ্যাম্বুলেন্স কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন রুটি ও জরুরি রসদ। যেখানে চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, মাথার উপর অনবরত উড়ছে ইসরায়েলের যুদ্ধবিমান, যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে মৃত্যু। এমন এক নরককুণ্ডের মাঝেও সাইরেন বাজিয়ে ছুটে চলেছে তাদের অ্যাম্বুলেন্স। তারা কোনো রক্তাক্ত জখম মানুষকে উদ্ধার করতে যাচ্ছে না, বরং তারা যাচ্ছে ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। যুদ্ধবিধ্বস্ত খাঁ খাঁ রাস্তার মাঝ দিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে অ্যাম্বুলেন্সগুলো। তাদের লক্ষ্য হাসপাতাল নয়, বরং অসহায় পরিবারগুলোর দুয়ার। নাবাতিয়াহ অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান মাহদি সাদিক জানান, যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই তারা সুনির্দিষ্ট ত্রাণ পরিকল্পনা নিয়ে কাজ করছেন। পবিত্র রমজান মাসে প্রতিদিন প্রায় 150টি পরিবারকে ইফতারের খাবার দেওয়ার মাধ্যমে এই মানবিক যুদ্ধ শুরু হয়েছিল। এখন পর্যন্ত শত বাধা আর তীব্র সংকটের মুখেও তারা এই সেবা সচল রেখেছেন। নাবাতিয়া শহরটিতে এখন প্রায় প্রতিদিনই ইসরায়েলি বিমান হামলা চলছে। ঘর বাড়ি ধূলিসাৎ হচ্ছে, ঝরছে সাধারণ মানুষের প্রাণ। ইসরায়েলি বাহিনী ইতোমধ্যেই ওই অঞ্চলের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। চারিদিকে যখন কেবলই পালানোর তাড়া, তখন এই উদ্ধার কর্মীরা বুকে পাথর বেঁধে নিজেদের মাটিতেই রয়ে গেছেন। মাহাদি সাদিক আরও জানান, বেদনা আর ক্ষয়ক্ষতি যতই হোক না কেন, আমাদের মনোবল আরও শক্ত হয়েছে। মানুষের প্রতি দায়িত্ববোধ আমাদের আরও বেড়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে ওঠে। ইরানি সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর সশস্ত্র গোষ্ঠীরা এই যুদ্ধে জড়িয়ে পড়লে লেবানন রণক্ষেত্রে পরিণত হয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা মানবতার পতাকা ধরে রেখেছেন, সেই অ্যাম্বুলেন্স কর্মীরাই লেবাননের আসল নায়ক।
রিয়াদ হোসেন, কালবেলা। প্রায় ৫,০০০ বছরের পুরনো বিকল্প চিকিৎসা পদ্ধতি কাপিং থেরাপি বা হিজামা আবারও আলোচনায় এসেছে। পিঠে কাঁচ বা সিলিকনের কাপ বসিয়ে ভ্যাকুয়াম তৈরি করার এই পদ্ধতিতে রক্ত সঞ্চালন বাড়ানো ও ব্যথা উপশমের দাবি করা হয়। ড্রাই, ওয়েট ও মুভিং এই ৩ ধরনের কাপিং প্রচলিত। তবে বিশেষজ্ঞরা বলছেন এর কিছু উপকারিতা থাকলেও বৈজ্ঞানিকভাবে পুরোপুরি প্রমাণিত নয়। তাই এটিকে মূল চিকিৎসার বিকল্প নয়, বরং সহায়ক থেরাপি হিসেবেই দেখা উচিত। বিস্তারিত রিপোর্টে। পিঠ জুড়ে সারি সারি গোলাকার কাপ। প্রথম দেখায় অনেকের কাছেই এটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হয়ে আসছে এই চিকিৎসা পদ্ধতি। কেউ একে বলেন কাপিং থেরাপি, কেউ বলেন হিজামা। তবে প্রশ্ন হলো, পিঠে কাপ বসিয়ে করা এই চিকিৎসা আসলে কতটা কার্যকর? কাপিং থেরাপি মূলত একটি প্রাচীন বিকল্প চিকিৎসা পদ্ধতি। এটি ৫,০০০ বছর পুরনো একটি চিকিৎসা। প্রাচীন মিশরীয়, চীনা এবং মধ্যপ্রাচ্যের প্রাচীন সভ্যতার হাত ধরে এটি বর্তমান সময়ে চালু হয়েছে। এতে কাঁচ, প্লাস্টিক, সিলিকন বা বাঁশের তৈরি বিশেষ কাপ ব্যবহার করে ত্বকের উপর ভ্যাকিউম বা শূন্যচাপ তৈরি করা হয়। এই সাকশনের কারণে ত্বক ও এর নিচের টিস্যু কাপের দিকে উঠে আসে, ফলে ওই স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পেশির টান কিছুটা কমতে পারে। কাপিং থেরাপিরও কয়েকটি ধরন রয়েছে। সবচেয়ে প্রচলিত হলো ড্রাই কাপিং, যেখানে শুধু সাকশনের মাধ্যমে কাপ বসিয়ে রাখা হয়। আর ওয়েট কাপিং বা হিজামায় প্রথমে সাকশন দেওয়া হয়, এরপর ত্বকে খুব ছোট ছোট আঁচড় কেটে সামান্য রক্ত বের করা হয়। এছাড়া মুভিং কাপিং নামে আরেক ধরনের পদ্ধতিতে ত্বকে তেল লাগিয়ে কাপ ঘুরিয়ে ম্যাসাজ করা হয়। অনেকে দাবি করেন কাপের সাকশনের ফলে নির্দিষ্ট স্থানে রক্ত প্রবাহ বাড়ে, যা শরীরের ক্লান্তি কমাতে, পেশি শিথিল করতে এবং ব্যথা উপশমে সাহায্য করে। এ কারণেই বিশ্বের অনেক পেশাদার অ্যাথলেট ও বডি বিল্ডারকে ম্যাচ বা কঠোর অনুশীলনের পর কাপিং থেরাপি নিতে দেখা যায়। তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য গবেষণার তথ্য অনুযায়ী কাপিং থেরাপি নিয়ে মানুষের আগ্রহ থাকলেও এর সব ধরনের উপকারিতা এখনো বৈজ্ঞানিকভাবে পুরোপুরি প্রমাণিত হয়নি। বিশেষজ্ঞদের মতে কাপিং থেরাপিকে কোনো অলৌকিক চিকিৎসা হিসেবে দেখা ঠিক নয়। এটি মূলত একটি পরিপূরক থেরাপি, যা অন্যান্য চিকিৎসা বা ফিজিওথেরাপির পাশাপাশি কিছু ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে গুরুতর রোগের চিকিৎসার বিকল্প হিসেবে একে ব্যবহার করা উচিত নয়। কাপিং সাধারণত নিরাপদ হলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। থেরাপির পর ত্বকে গোলাকার লালচে বা বেগুনি দাগ দেখা দেওয়া খুবই স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই এসব দাগ মিলিয়ে যায়। তবে অদক্ষ ব্যক্তির মাধ্যমে করালে ত্বকে সংক্রমণ, ক্ষত বা অন্যান্য জটিলতাও তৈরি হতে পারে। তাই এটি নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। এটিকে বৈজ্ঞানিক চিকিৎসার বিকল্প নয়, বরং সহায়ক পদ্ধতি হিসেবে দেখাই সবচেয়ে যুক্তিযুক্ত। ফারিন রহমান প্রীতি, কালবেলা। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।